আসসালামু আলাইকুম ইউটিউববাসী, সাদাত হোসেন জিসান ইনসাইড। আশা রাখি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোটরোলা রেজা সিরিজ সম্পর্কে, যা মানব ইতিহাসের সবচেয়ে পরিচিত ফোনগুলোর মধ্যে একটি, এবং এই ফোনগুলো কিন্তু বিক্রি হচ্ছে দারুণভাবে। আর আপনারা হয়তো জানেন যে মোটরোলা কিন্তু লাভার একটি সাব ব্র্যান্ড, আর এই লাভা কিন্তু মোটরোলা সিরিজ লঞ্চের পর থেকে তাদের মার্কেট শেয়ারটাকে কিছুটা ইনক্রিজ করেছে তাদের বাজারে। আমরা বলি না যে লাভা কোথায়, লাভা হারিয়ে গেছে, লাভা কিন্তু হারিয়ে যায় না। 2020 সালের শেষের দিকে ফ্লিপ ফোনগুলো ফুল টেবিল ফ্লিপ রুটে চলে এসেছে। সেই হিসাবে আমরা এখন 5th জেনারেশনে আছি। এই বছরে আমাদের হাতে এসেছে দুটি ফোন, রেজার 50 আলট্রা এবং রেজার 50। সেখানে রেজার 50 গত বছরের মডেলের সাথে অনেকটাই মিল আছে। সেখানে নতুন রেজার 50 ডিজাইন দিক থেকে অনেক রেজার 40 তুলনায় অনেক বড় আপগ্রেড। মোটরোলা রেজার 50 অনেক দিক থেকে রেজার 40 আলট্রা এর মতো, কিন্তু দাম অনেক কম। ভারতের বাজারে এর দাম 64,999 টাকা, এবং এটি শুধুমাত্র 4GB র্যাম এবং 256GB স্টোরেজের সাথে পাওয়া যায়। তবে কি এই ফোনটি আলট্রার সাথে বা স্যামসাং এর অন্য কোনো ফোনের সাথে তুলনা করার মতো, অথবা আপনি কি রেজার 40 ফোন থেকে আপডেট করা উচিত? এসব প্রশ্নের উত্তর আমি আজকে বলে দিব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর এই ভিডিওতে একটা লাইক দেবেন। আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে ভিডিও শুরু করতে। তো প্রথমে আমরা কথা বলবো মোটরোলা রেজার 50 ফোনের ডিজাইন নিয়ে। এই ফোনটি দেখতে অনেকটাই আলাদা রেজার 40 থেকে। বা ফোনটি যখন ফ্লিপ অবস্থায় থাকে তখন তার ডিউরেশন কিছুটা এমন, স্ক্রিন কষ্ট করে দেখে নেন, ওগুলো বলতে আমার ভালো লাগতেছে না মোটেও। তবে এতটুকু জানেন এই ফোনটির ওজন কিন্তু 189 গ্রাম মাত্র, যা হাতে ধরলে খুব হালকা মনে হয়। এমন ফোনটি অনেক স্লিম একটা ফোন, যেটা আমরা দেখে বুঝতেছেন। তো আপনারা কিন্তু বাজারে 3টি কালারে এই ডিভাইসটি পাবেন, স্ট্যান, গ্রে এবং অরেঞ্জ। তবে এতটুকু বলতে পারি প্রত্যেকটি রঙই অনেক বেশি ইউনিক এবং চোখে পড়ার মতোই। ডিজাইনের দিক থেকে ফোনটার কোনগুলো গোলাকার, সাইড গুলো বাঁক, আর পিছনের ফ্ল্যাট হিঞ্চ ডিজাইন। নিচের অংশে ভেগার লেদার ফিনিশিং আছে, যা হাতে ধরার সময় খুব ভালো গ্রিপ দেয়। উপরের অংশে একটি পাতলা ভেগার লেদার স্ট্রিপও আছে। সার্বিকভাবে মোটরোলা রেজার 50 এর ডিজাইন সত্যি দারুণ এবং কার্যকারী। এটা শুধু দেখতে ভালো নয়, বরং ব্যবহার করতে খুব সুবিধাজনক। তো এখন আমরা মুভ করব মোটরোলা রেজার 50 এর ডিজাইন এবং বাটন প্লেসমেন্ট নিয়ে। গত বছরের মডেলের মতোই এই ফোনের উপরের অর্ধেকের ডান প্রান্তে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে, এমন বেশ ভালোভাবেই কাজ করে। অনেক অ্যাকুরেসি ছিল, আনলকের ক্ষেত্রে স্পিডটাও দারুণ ছিল। আর বাম পাশে সিম ট্রে টুল রয়েছে। উপরের প্রান্তে একটি মাইক্রোফোন আছে, নিচের প্রান্তে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার এবং আরেকটি মাইক্রোফোন রয়েছে। রেজার 50 ডিজাইন একটি গুরুত্বপূর্ণ দিক হলো হিঞ্চ এবং এর মেকানিজম। মোটরোলা দাবি করেছে যে তারা হিঞ্চটি নতুন ডিজাইন করেছে যাতে এটি আরো টেকসই হয়, এবং এর আকার আগের মডেলের তুলনায় প্রায় 30% কম। হিঞ্চটি IPX8 রেটিং এর সাথে আরো ভালোভাবে ধুলো প্রতিরোধ ক্ষমতা প্রদান করে, যা আমি সত্যি কার্যকারী মনে করছি। তবে ফোনটি বন্ধ করার সময় অভ্যন্তরিক প্যানেলে কোনো ধুলা না থাকার দিকে খেয়াল রাখতে হবে, কারণ এটি ডিসপ্লের ক্ষতি করতে পারে। হিঞ্চটি কভার স্টিলের তৈরি, আর ফোনের ফ্রেম 6000 সিরিজের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সব পৃষ্ঠতলে একটি মসৃণ সলিড ফিনিশ পাওয়া যায়, যা ফোনটিকে প্রিমিয়াম অনুমতি দেয়। হিঞ্চটির একটি সংক্ষিপ্ত পরিসর রয়েছে, যার মানে আপনি ডিসপ্লেটিকে নির্দিষ্ট কোণে খোলা রাখতে পারবেন। এই কোণ অতিক্রম করলে ফোনটি সংক্ষেপে বন্ধ বা খোলা যাবে, যা এক হাতে ফোন খোলার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। তবে এক হাতে ফোন খোলার এখনো একটি চ্যালেঞ্জিং। হিঞ্চটি কিছু বিশেষ ব্যবহারের জন্য উপযোগী, যেমন টেন্ট, ক্যামব্যাক এবং টেবিল স্ট্যান্ড মোডে। এটির একটি নতুন ফোল্ডিং প্লেট রয়েছে, যা বাচ প্যানেলের উপর কম চাপ ফেলে এবং গ্রিজ কমাতে সাহায্য করে। যদিও মোটরোলা রেজার 50 কে প্রায় গ্রিজহীন হিসেবে প্রচার করেছে, মোটরোলা রেজার 50 ডিসপ্লে নিয়ে কথা বলবো এখন। এই ফোনটির ডিসপ্লে সত্যি অনেক বড় আপগ্রেড হয়েছে, কিন্তু সেটা মূলত বাইরের স্ক্রিনের ক্ষেত্রে। বাইরের স্ক্রিনটি এখন 3.63 ইঞ্চি ওলেড প্যানেল, যার রেজুলেশন 1056x1066 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90 হার্টজ। এই স্ক্রিনটির 1700 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং HDR10 সাপোর্ট করে। ক্যামেরা এবং LED ফ্ল্যাশের জন্য এখানে কাট আউট আছে, ভিডিও দেখা সম্ভব, তবে আমি বলবো সেটা খুব একটা উপযোগী নয়। তবে কিছু প্রি ইনস্টল গেম খেলার জন্য স্ক্রিনটি বেশ ভালো। এখন আসি অভ্যন্তরিক স্ক্রিনের দিকে। এটি 6.9 ইঞ্চির OLED LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস 3000 নিট। HDR10+ সাপোর্ট আছে। এখানে 3টি কালারের মোড রয়েছে, ন্যাচারাল, রেডিয়েন্ট এবং ভিভিড। ন্যাচারাল মোড থাকে সবচেয়ে ভালো, কারণ অন্য মোডগুলো একটু বেশি উজ্জ্বল হয়ে যায়। এই স্ক্রিনটির এক্সপেক্ট রেশিও 22:9, যা সিনেমা দেখার জন্য দারুণ, কিন্তু ইউটিউবে 16.9 কন্টেন্ট দেখার সময় একটু সমস্যা হতে পারে। তবে সরাসরি রোদে পড়লে স্ক্রিনটি পড়তে সুবিধা। এই স্মার্টফোনটির 2টি ডিসপ্লেতে উইডবিনি L1 সাপোর্ট করে, তাই আপনি নেটফ্লিক্স এবং অন্যান্য স্ট্রিমিং অ্যাপগুলোতে ফুল এইচডিতে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। তো সব বিষয় চিন্তা করলে মোটামুটি মোটরোলা রেজার এর ডিসপ্লে সত্যি একটি বড় আপগ্রেড, যা ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তো এখন আমরা কথা বলবো এই ডিভাইসটির সফটওয়্যার নিয়ে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 40 অপারেটিং সিস্টেম আছে, যেটা হেলিও UI এর মাধ্যমে রান করে, যা সত্যি দারুণ। মোটরোলা তাদের হেলিও UI এর মধ্যে একটি সুন্দর অভিজ্ঞতা তৈরি করেছে।
করেছে। যদিও এটি স্টক অ্যান্ড্রয়েডের সাথে অনেকটাই মিল, তবুও কিছুটা ডিজাইনের এলিমেন্ট এমন মোটো এর বিশেষ ফিচারগুলো একটি আলাদা করে তুলেছে। ফোনের কিছু ফ্রি ইনস্টল অ্যাপস আছে, কিন্তু চিন্তা করার কিছু নেই, এগুলো লুটওয়ার নয়, এমন আপনি চাইলে সহজে ইনস্টল করতে পারবেন। এছাড়াও মোটোরোলার কিছু অসাধারণ অ্যাপস এর ফিচার রয়েছে, যেমন মোটো সিকিউরিটি, ফ্যামিলি স্পেস, মোটো আনফ্ল্যাগ, স্মার্ট কানেক্টেড এবং আরো অনেক কিছু। সুতরাং যদি আপনি একটি ফোল্ডেবল ফোনের খুঁজে থাকেন, তাহলে মোটো রাজা 50 এর সফটওয়্যার আপনাকে সত্যি মুগ্ধ করবে। এটির ব্যবহার করা সহজ এবং ফিচারগুলো বেশ কার্যকর। তো এই ডিভাইসটির কিছু মজার ফিচার নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। প্রথমে বলি, মোটোরোলা তাদের ফোনে নতুন এআই টুলস যোগ করেছে, যা আপনাকে ওয়ালপেপার তৈরি করতে সাহায্য করবে। এখানে আছে স্টাইল সিঙ্কস এমন ম্যাজিক ক্যানভাস স্টাইল সিঙ্ক দিয়ে আপনি আপনার ক্যাপচার করা ছবিগুলো থেকে ওয়ালপেপার তৈরি করতে পারবেন। আর ম্যাজিক ক্যানভাস ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মোটোরোলা অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু এটি দিয়ে আপনি টেক্সট ফর্ম ব্যবহার করেও কিন্তু ইমেজ তৈরি করতে পারবেন। এই ডিসপ্লেটিতে যে আপনি কভার ডিসপ্লে যেটি পাবেন, এটাতে আপনি প্রায় সব ধরনের অ্যাপস ব্যবহার করতে পারবেন। তবে কিছু ফ্রি ইনস্টল গেমও আছে যা কভার ডিসপ্লেতে দারুণভাবে চলে এবং খেলতেও মজা লাগে। গেমস আর অ্যাপস বাইরের মোটোরোলা কভার ডিসপ্লেতে গুগল জিমিনি ব্যবহার করার সুবিধা দিচ্ছে। আর যদি আপনি রাজার 50 কেনেন, তাহলে আপনি 3 মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন জিমিনির পক্ষ থেকে। ইন্টারফেসটা কভার ডিসপ্লের জন্য অপটিমাইজ করা হয়েছে, তাই জিমিনির এর সঙ্গে কথা বলা খুব সহজ। সফটওয়্যার সাপোর্ট ব্যাপারে মোটোরোলার প্রতিশ্রুতি দিয়েছে 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং 8 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে থাকবে। তাহলে মোটোরোলা রাজার 50 সব ফিউচার নিয়ে আপনার কি মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো এখন আমরা জাম্প করবো এই ডিভাইসটির পারফরমেন্স নিয়ে। মোটোরোলা রাজার 50 এর ভিতর রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এর প্রসেসর, যা সত্যি একটু হতাশজনক। কেন হতাশজনক? সেটা হচ্ছে 8GB LPDDR 4X RAM এবং 256GB UPS 2.2 স্টোরেজ থাকলেও পারফরমেন্সে কিছুটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি। আর যখন আমরা এই ডিভাইসটিতে কিছু সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট করলাম, তখন ফলাফলগুলো খুব একটা চমকপ্রদ ছিল না। আসলে পুরাতন ফোন যেমন টেকনো প্যান্থাম বি ফ্লিপ, সেগুলো এই টেস্টে ভালো স্কোর করেছে। এটি সত্যি অবাক যে মোটোরোলা রাজার 50 জন্য মিডিয়াটেক চিপসেটটি বেছে নেওয়া হয়েছে, তবে সেটিতে আলট্রা ভার্সনটিতে আমরা স্ন্যাপড্রাগন SoC পেয়ে যাবেন। সুতরাং যদি আপনি পারফরমেন্সের জন্য ফোনটি কিনতে চান, তাহলে হয়তো একটু ভাবনা চিন্তা করতে হবে। মোটোরোলা রাজার 50 এর ডিজাইন এবং ফিচারগুলো দারুণ হলেও পারফরমেন্সের দিক থেকে একটু আরো বেশি ভালো হতে পারতো, সেটা আমি মনে করি। তো পারফরমেন্স নিয়ে একটু ডিটেলসে বলতে গেলে, ডায়মন্ডসিটি 7300 প্রসেসরটি পারফরমেন্স নিয়ে মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স পাবেন। এটি একটি 4 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। মেসেজিং, কল করা, ব্রাউজিং, ভিডিও থেকে সবকিছু বেশ ভালোভাবে চলে যাবে। তবে যখন আপনি অ্যাপ লঞ্চ করবেন বা মাল্টিটাস্কিং করবেন, তখন কিছু ল্যাগ অনুভব করতে পারেন, বিশেষ করে বাইরের এমন ভিতরের স্ক্রিনে। আমি এই স্মার্টফোনটিতে পাবজি স্পার্ক 9 খেলেছি এবং উভয় ভালোভাবে কাজ করে। সামনের স্ক্রিনটিতে অনেক গেম রয়েছে এবং সেগুলো ল্যাগ ছাড়াই চলে। গেম খেলার সময় ফোনটি খুব গরম হয়নি, কিন্তু ক্যামেরা ব্যবহার করার সময় মাঝে মাঝে ল্যাগ হতে পারে। ছবি তোলার সময় বা ক্যামেরার পরিবর্তন করার সময় কিছু সেকেন্ডের জন্য বি পয়েন্টটি খালি হয়ে যায়। স্পিকার নিয়ে কথা বললে, এটিতে একটি ডলবি অ্যাটমসফিয়ারের একটি হাইব্রিড ডুয়েল স্পিকার রয়েছে, যা বেশ ভালো কাজ করে। এখানে কিছু বেস আছে, এমন কিছু স্পিকার গুলো বেশ জোরে বাজতে পারে, ঘরের জন্য ভালো, কিন্তু বাইরে গেলে হেডফোন ব্যবহার করা ভালো। কলের গুণগত মান এবং সংযোগ বেশ ভালো। আমি কোনো ড্রপ কলের সম্মুখীন হইনি, তবে গেম খেলার সময় একবার ওয়াইফাই সংযোগের সম্মুখীন হয়েছিল, কিন্তু সেটা খুব বড় সমস্যা নয়। সারাংশ সংক্ষিপ্ত আকারে বললে, মোটোরোলা রাজা 50 একটি ভালো ফোন, তবে কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। তো এখন কথা বলবো এই ডিভাইসটির ক্যামেরা নিয়ে, কারণ আমরা জানি ফোল্ডিং ডিভাইসের একটু ছবি নিয়ে মানুষের আগ্রহ সবসময় থাকে। আর এই ডিভাইসটির ক্যামেরা কি সত্যি ভালো? চলুন জেনে নিন। প্রথমে আসি মূল ক্যামেরার কথায়। এটি 50 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের একটি ওএস ক্যামেরা। দিনের আলোতে ছবি তুললে খুব ভালো ছবি পাওয়া যায়, বিস্তারিত এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালো, নয়েজ খুব কম। তবে ছবিগুলোতে কিছুটা শার্পনেসের ঘাটতি রয়েছে, বা শার্পনেস বা ওভার শার্পনেস দেখা যাচ্ছে। গাছের সবুজ রং আরো উজ্জ্বল এবং আকাশের নীল রং আরো গাঢ় হয়ে যায়, একটু স্যাচুরেটা বেশি হয়ে যায়। এখন আসে আল্ট্রাওয়াইড ক্যামেরার দিকে। এটি 30 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার এবং একটি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ যুক্ত ক্যামেরা, কিন্তু এর ফলাফল মূল ক্যামেরা থেকে অনেক ভিন্ন। ছবিগুলোর অন্ধকার এবং রঙের কনভারসেশন দেখা যাক। ছবিগুলো ব্যবহার হলে বিশেষ কিছু নয়। এছাড়াও 2x ডিজিটাল জুম এবং মাইক্রোমোটও আছে। 2x জুমের দিনের আলোতে ছবি বেশ ভালো আছে, কিন্তু জুম ইন করলে নয়েজ দেখা যায়। মাইক্রোমোডে ভালো ফলাফল পাওয়া যায়। রাতের আলোতে মূল ক্যামেরা এখনো ভালো কাজ করে, তবে রাতের আলোতে হোয়াইট ব্যালেন্স মাঝে মাঝে ঠিক থাকে না। আল্ট্রাওয়াইড রাতের ভালো কাজ করে না, আনলেস আপনি প্রচুর আলো দেন। নাইট মোড আছে, কিন্তু এটি মূল ক্যামেরার সাথে বেশ কার্যকর। সংক্ষিপ্তভাবে বললে, মোটোরোলা রাজার 50 এর ক্যামেরা ভালো, তবে বেশ কিছু জায়গায়
উন্নত প্রয়োজন। যদি আপনার ক্যামেরা নিয়ে বেশি সিরিয়াস না হন তবে এটি আপনার জন্য ভালো হতে পারে। এখন আপনার মতামতে অবশ্যই জানাবেন ক্যামেরাটা আপনার কেমন লাগলো, এই ডিভাইসটির ক্যামেরা সম্বন্ধে একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন কথা বলা যাক এই ডিভাইসটির ব্যাটারি সম্বন্ধে। মোটোরোলা Razr 50 এটিতে ইউজ করা হয়েছে 4200 mAh এর একটি চমৎকার ব্যাটারি। আপনি সারাদিন ফোনটি ব্যবহার করতে পারবেন কারণ এটি ব্যাটারি লাইফ অসাধারণ। ব্যাটারি টেস্টে দেখা গেছে একবার চার্জের ফোনটি 24 ঘন্টার বেশি সময় টিকে থাকে আর চার্জিং স্পিড দারুণ। Razr 50 30 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে এবং 10% থেকে ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। এছাড়াও 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সুবিধাও কিন্তু রয়েছে। ব্যবহারের ক্ষেত্রে আমি প্রায় 7 ঘন্টারও বেশি স্ক্রিন টাইম পেয়েছি। বেশিরভাগ সময় আমি বাইরের ডিসপ্লে ব্যবহার করেছি যা সত্যি সুবিধাজনক। ক্যামেরা ব্যবহার, গেমিং, ইমেল চেক করা, ভিডিও দেখা এবং ইনস্টাগ্রামের স্ক্রল করা, এই জন্য আমি স্ক্রিনটি খুলেছি। তবে গেম করলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। মোটোরোলা Razr 50 এর দাম 64,990 টাকা। বাজারের মতো আরো অনেক অপশন নেই। বাজারে এই ফোনটির কাছাকাছি আর কোনো অপশন নেই। Oppo Find N3 Flip এবং Tecno Phantom B Flip এর মতো কিছু বিকল্প আছে, কিন্তু সেগুলো কিছু সীমাবদ্ধতা রয়েছে। সারাংশে বললে মোটোরোলা Razr P একটি দারুণ ডিজাইনের ফোন যা কিছু অসাধারণ ফিচার এনেছে। বাইরের ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জার, IPX8 এর রেটিং, এটা একটি চমৎকার ফোন। যদি আপনি ফ্লিপ স্টাইলের ফোন চান আবার আপনার বাজেটও কম, তাহলে মোটোরোলা Razr 50 আপনার জন্য একটি দারুণ পছন্দ হতে পারে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনি যদি ডিভাইস নিতে চান তাহলে আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাকে কিছুটা হলে হেল্প করবে বাইং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।